Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প বৌমা, ও বৌমা, আরে ও নেলি, এই নতুন বৌমা গেল কোথায় রে? এঘর ওঘর উঁকি মেরে দেখতে লাগলেন জ্ঞানদা। এই তো একটু আগে ছিল এখানে বারান্দায় দাঁড়িয়ে, গেল কোথায়? সত্যিই তো বলে সেও ডাকতে লাগলো, বৌদি, ও বৌদি, বৌদি। সামনে ঝিকে বাসন নিয়ে যেতে দেখে নেলি জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে বিমলি, নতুন বৌদিকে দেখেছিস নাকি রে? সে বললে, এই একটু আগেই তো এখানে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। জানি না মা, কালে কালে আরো কত দেখবো। বলে জ্ঞানদা মুখটা কঠিন করে নেন। শাশুড়ি ননদ সব রয়েছে, তাদের জিজ্ঞেস না করেই যে নতুন বউ কোথাও যেতে পারে এমন কথা তো কখনো শুনিনি। আজকালকার মেয়েদের না মনে কোনো ভয় জ্বর নেই, কিচ্ছু নেই। চুপ করো মা, আজকের দিনে মন খারাপ করতে নেই। আমি দেখছি কোথায় গেল বৌদি। প্রথমেই সে নিচের বাথরুমটা দেখে এলো। সেখানে দেখতে না পেয়ে আবার ওপরে উঠে আসতেই জ্ঞানদা বললেন, সন্ধ্যের আর বেশি দেরি নেই। আজ কাল রাত্রির স্বামীর মুখ দেখতে নেই রাত্রে, কথাটা ওকে মনে করিয়ে দিতে এসেছিলুম, বুঝলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, তুমি কাজে যাও না মা, তুমি যাও। বলতে বলতে নেলি খুঁজতে খুঁজতে শেষে ছাদে এসে নতুন বৌদিকে দেখে নেলি যেন শিউরে ওঠে। এ কি, তুমি ছাদে এসেছো কেন? কি করছো এখানে একা? বলতে বলতে বউয়ের হাতটা খপ করে ধরে এপাশে টেনে এনে বললে, দেখছো না ওখানটা বেদির মতো ইট দিয়ে গাঁথা, ওখানে দাঁড়িয়েছিলে কেন? এত বড় ছাদে তুমি আর বুঝি জায়গা পেলে না? ননদের চোখে মুখে একটা ভীত আতঙ্কের ছায়া লক্ষ্য করে। তাড়াতাড়ি দুহাতে জুড়ে কপাল ঠেকিয়ে নমস্কার করে নতুন বউ। তারপর অপরাধীর মতো বলে, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আমি বুঝতে পারিনি যে ওখানে ঠাকুর পুজো হয়, আমাকে ক্ষমা করে দাও। শোনো, ভাগ্যিস মা দেখেননি, তিনি তোমায় সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছেন। তুমি যে চুপি চুপি কাউকে না জানিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছো তা কল্পনাও করতে পারেননি। কেন খুঁজছেন ভাই? নেলি এবার কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তবু যেন ক্রোধ ফুটে ওঠে। তোমাকে ছাদে উঠতে মা বারণ করে দেননি? নতুন বউ আমতা আমতা করে জবাব দেয়, হ্যাঁ, বলেছিলেন বলেছিলেন তুমি যেন একা ছাদে উঠো না। তা মা যখন বারণ করেছিলেন তখন তার কথা অমান্য করে একা একা কেন ছাদে এলে তুমি বলো তো? অন্যায় হয়ে গেছে ভাই, আমাকে মাফ করো, আর আর কখনো এমনটা হবে না। এই বলে একটু থেমে স্নেহকোমল কণ্ঠে ননদকে বললে, আসলে কি জানো তো, নিচে না আমার খুব গরম লাগছিল, কেমন যেন গা বমি বমিও করছিল, আর শরীরে কেমন একটা যেন সত্যি আমি যেন কেমন একটা অস্বস্তি বোধ করছিলাম। আমার তখন মনে হলো যে আমার যেন কেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, তাই একটু এখানে চলে এসেছি। এই ফাঁকা হাওয়ায় দাঁড়িয়ে যেন এখন একটু সুস্থ বোধ করছি। তাই বলে এত বড় ছাদে আর দাঁড়াবার জায়গা পেলে না তুমি? একেবারে ওই বেদিটার ওপর না বসলে কি তোমার চলছিল না গো? এই ভর সন্ধেবেলা তুমি একটা সাদা বউ, এখানে আসার আগে আমায় একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না? কি জানি, আমার কেমন লজ্জা করতে লাগলো ঠাকুরজি, যদি তোমরা কিছু মনে করো, তাই তাই চুপে চুপে এখানে চলে এসেছি, আমাকে ক্ষমা করো, বলছি তো আর হবে না। বলে একটু থেমে এসে প্রশ্ন করলে, আচ্ছা আচ্ছা ঠাকুরজি, ওই বেদিটায় কি পুজো হয় ভাই? জানি না। বলে হঠাৎ এমনভাবে নিস্তব্ধ হয়ে গেল নেলি
যে নতুন বউয়ের মুখেও যেন আর কথা ফোটে না। দুজনের মধ্যে সহসা কিসের এক স্তব্ধতা যেন জমাট বেঁধে যায়। কিছুক্ষণ পরে আস্তে আস্তে কথা বলে নতুন বউ। কি ভাই ওখানে? বলো না, বলো না, কি ওখানে? ওখানে কি ঠাকুরের পুজো হয় বলো না। না 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 না, ওসব কিছু নয়, ওসব কিছু নয়। তুমি নিচে চলো, চলো চলো বলে চলো শিগগিরই। জোর করে তাকে নিচে টেনে আনে নেলি। আচ্ছা বেশ, যদি কিছুই নয় তবে ওখানে যেতে এত নিষেধ কেন? বলো না ভাই, আমার কাছে লুকিও না, বলো না। হাতটা ধরে অনুনয়ে যেন ভেঙে পড়ে নতুন বউ। না 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 না, সে আমি বলতে পারবো না ভাই, সে আমি বলতে পারবো না। আমায় বলো জিজ্ঞেস না। করো না। না না, আমায় জিজ্ঞেস করো না, আমায় জিজ্ঞেস করো না। বলে মুখটাকে তার দিক থেকে সহসা ঘুরিয়ে নিলে নেলি। এতে কৌতূহল যেন আরো বেড়ে যায় নতুন বউয়ের মনে। সব সময় ওই কথাটাই তার মনে উকি মারে। ব্যাপার কি, তাকে ছাদে উঠতে দিতে এত কেন আপত্তি? অথচ সে কথাটা আর কাউকে জিজ্ঞাসা করতেও সাহস পায় না নতুন বউ। কে কি মনে করবে? তাছাড়া নেলির কানে যদি তুলে দেয়, কি ভাববে সে? আমি তাকে অবিশ্বাস করে লুকিয়ে অন্যের কাছ থেকে সেই কথাটা জানতে চাইছি যেটা ওরা গোপন করতে চায় আমাকে। সে রাতটা কেটে গেল, কিন্তু পরের দিনটা ওইভাবে মুখ বুজিয়ে থাকলেও নতুন বউয়ের পেট যেন ফুলতে থাকে সেই কথাটা জানার জন্যে। সেদিন শনিবার, তাই ফুলশয্যা হবে পরদিন। সন্ধেবেলা চুল বেঁধে ভালো করে ভ্রাতৃবধূকে সাজিয়ে দিয়ে হঠাৎ গালে মৃদু টোনা মেরে ননদিনী বললে, যদিও একদিন পেরিয়ে গেছে, তবু ফুলশয্যা যখন হয়নি তখন আজও কাল রাত্রি মনে রেখো ভাই, চুরি করে যেন দাদার মুখ দেখো না। বলে খিলখিল করে হেসে উঠল নেলি। সে হাসির রেশ মিলতে না দিয়েই আবার বললে, তাহলে কি হয় জানো তো, সারা জীবন দাদার সঙ্গে খুঁটিনাটি লেগেই থাকবে, কোনোদিন আর সুনজরে দেখতে পারবে না দাদা, মনে থাকে যেন। এই সময় একবার নতুন বউ ভাবলে ননদকে জিজ্ঞাসা করে, কিন্তু পারল না লজ্জায়। রাত্রির বেলা ননদের পাশে শুয়ে কিছুতেই যেন ঘুম আসে না তার, ছটফট করে। তা লক্ষ্য করে নীলি ঠাট্টা জুড়ে দেয়, আজকের রাতটাও কোনো রকমে কাটিয়ে দাও ভাই কুচ্ছিত ননদের পাশে শুয়ে, কাল থেকে একেবারে দাদার খাস কামরায়, আর কারুর প্রবেশাধিকার নেই সেখানে, বুঝলে? নতুন বউ ননদের গলাটা জড়িয়ে ধরে এবার বলে, ঠাকুরজি ভাই, আচ্ছা ভাই বলো না, বলো না, ছাদে কি? কথাটা না শোনা পর্যন্ত কিছুতেই চোখে ঘুম আসছে না, বলো না। হঠাৎ যেন ননদের দেহটা একবার শিউরে উঠে স্তব্ধ হয়ে যায়। অন্ধকারে তা বেশ অনুভব করতে পারল নতুন বউ। সে শিহরণ তারও বুকে যেন কিসের এক অজ্ঞাত আশঙ্কা জাগিয়ে তোলে। অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ, কারো মুখে কোনো কথা ফোটে না। শেষে গলা থেকে বৌদির হাতটা আলতোভাবে নামিয়ে নিল নেলি। বলে, আচ্ছা আজ নয়, সে বলবোক্ষণ পরে গো, এখন ঘুমিয়ে পড়ো তো, কাল ফুলশয্যা সারা রাত দাদা জাগিয়ে রাখবে, ঘুমোতে দেবে না, মনে রেখো কিন্তু, এখন ঘুমিয়ে পড়ো। বলে যেন সেই অবস্থাটাকে কিছুটা তরল করে দেবার জন্যে নেলি সঙ্গে সঙ্গেই নিজেই জোর করে হেসে ওঠে। সারাদিন খাটাখাটুনি হয়েছে সবচেয়ে বেশি নেলির। ক্রিয়াকর্মের সব ব্যাপারটাতেই নজর রাখতে হয়েছিল তাকে। মাকে কিছুই করতে দেয়নি, তাই একটু পরেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে নেলি। ভোর তখনও ভালো করে হয়নি, ধড়মড় করে বিছানায় উঠে বসল নেলি। এ কি, বৌদির বিছানা শূন্য কেন? কোথায় গেল সে? তাড়াতাড়ি বারান্দায় বেরিয়ে এসে দেখে তখনও বাড়ির সবাই নিদ্রামগ্ন, কেউ ওঠেনি। তবে বৌদি
কোথায় গেল? নিচে গিয়ে কলঘরে দেখতে না পেয়ে থমকে একবার বারান্দায় দাঁড়ালো। তারপর দ্রুত পদে একেবারে 3 তলার ছাদে উঠে গেল। যা মনে করেছিল ঠিক তাই। ছাদে পা দিয়ে এবার সে শিউরে ওঠে, দেখে নতুন বউ সেই বেদিটার উপর শুয়ে অবাধে ঘুমোচ্ছে। বৌদি, বৌদি, বৌদি! বলে গায়ে হাত দিয়ে ঠেলা দিতেই চমকে উঠে বসে সে যেন চারিদিকে কাকে খুঁজতে থাকে। ছি 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 ছি, বৌদি, তোমাকে না এখানে আসতে নিষেধ করেছিলাম। কি বলে কঠিন দৃষ্টিতে তার মুখের দিকে তাকাতেই নতুন বউ ফিক করে হেসে ফেলল। ঠাকুরজি, আমার কিন্তু কোনো দোষ নেই। সে কি? তোমার দাদাকে বলো গে ভাই। তোমার তোমার দাদা কোথায় গেল ভাই? দাদা? বিস্ফারিত নেত্রে তাকে প্রশ্ন করল নেলি। হ্যাঁ, দেখো না, আমাকে জোর করে ডেকে নিয়ে এসে তারপর নিজেই কোথায় লুকিয়ে আছে। তার মানে দাদা তো নিচে বৈঠকখানা ঘরে ঘুমোচ্ছে। আমি তো এই মাত্র দেখে এলুম বৌদি। ও মা, দুষ্টু দেখো, হ্যাঁ? আমি যেই ঘুমিয়ে পড়েছি অমনি পালিয়ে গেছে, একলো আমাকে ঘরে ফেলে রেখে। বলে ফিক করে একটু হাসলো। কথাটার মধ্যে কোথায় যেন একটা ঘোরতর রহস্য আছে বলে মনে হয় নেলির। তার দাদা তো কখনো এমন কাজ করতে পারে না। বিশেষ করে এই বেদিটার উপর সে কিছুতেই বসতে পারে না। তাই সংশয়াকুল দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থেকে নেলি ধীরে ধীরে প্রশ্ন করলে, দাদা? দাদা এই কাজ কখনোই করতে পারে না বৌদি। না না, কেন মিছে তার নামে বদনাম দিচ্ছ বৌদি? হ্যাঁ? ও, তবে কি আমি আর কোনো পুরুষের সঙ্গে এখানে শুয়েছিলাম তাই বলতে চাইছো? ছি 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 ছি। আবার শিউরে ওঠে নেলি। কি যাতা বলছো বৌদি? চলো চলো চলো, নিচে চলো শিগগিরি, চলো 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 চলো। বলে তার হাতটা ধরে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এ কি, তোমার গায়ে এ আতরের গন্ধ কোথা থেকে এলো গো? হ্যাঁ? নাকটা ওর বুকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুঁকতে শুঁকতে বলে উঠল কঠিন স্বরে, নিশ্চয়ই তুমি এই ঘরে ঢুকেছিলে। হ্যাঁ, বলো। ও ঘরে? ও ঘরে কেন ঢুকতে যাব ভাই? ও ঘর তো বন্ধ। আর তুমি তো আমাকে বলেছিলে ও ঘরে কেউ ঢোকে না, বন্ধ থাকে। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা? হ্যাঁ, তুমি নিশ্চয়ই ঢুকেছিলে ও ঘরে। তুমি ঢুকেছিলে। না না না, নইলে লক্ষ্ণৌর ওই বিখ্যাত কস্তুরী আতরের গন্ধ তোমার গায়ে এলো কোথা থেকে বলো? এই আতরের শিশিটা তো ওই ঘরেই বন্ধ থাকে। হ্যাঁ, বন্ধ আছে ওই ঘরেই। হ্যাঁ, বিশ্বাস করো আমি জানি না। যে আমাকে এখানে এনেছে তাকে জিজ্ঞেস করো গে ভাই। আমার উপর রাগ করছো কেন? সে কখনো ও ঘরে ঢুকবে না। আমি আমি ভালো করে জানি বলেই বলছি। তাহলে তাহলে ভূত এসেছিল? কি বললে? চমকে উঠল নেলি। হ্যাঁ, আমি ও ঘরে ঢুকিনি, তোমার দাদাও ঢুকলো না। তাহলে কে দিতে যাবে আতর? এ বাড়িতে নিশ্চয়ই ভূত আছে। চুপ 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 চুপ, একদম চুপ। বলে খপ করে নেলি নতুন বউয়ের মুখটা হাত চাপা দিতেই থরথর করে তার হাতটা কেঁপে ওঠে। ননদের হাতের এই কাঁপুনি মুখের ওপর অনুভব করা মাত্র নতুন বউয়ের সারা দেহে কাঁটা দিয়ে ওঠে। ননদিনীর কঠিন মুখের দিকে চোখ পড়তেই সে থেমে গেল। তারপর যেন সত্যের দৃঢ়তা ফুটে ওঠে তার কণ্ঠে। বলে, মাইরি বলছি, আমি এসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করো। ও কথা আমি বিশ্বাস করি না। তুমি কেন এখানে আমাদের নিষেধ সত্ত্বেও এসেছো বলো, শিগগিরই বলো। নেলির চোখ মুখের সমস্ত রেখাগুলো যেন একসঙ্গে কঠিন হয়ে উঠল। ননদিনীর এই উগ্র মূর্তি দেখে নতুন বউ বলে, আমি আমি কত নিষেধ করলাম তাকে, কিছুতেই শুনলে না। আমাকে এখানে জোর করে টেনে নিয়ে এলো। বিশ্বাস করো ঠাকুরজি, বিশ্বাস করো। দাদার মুখ তোমায় দেখতে নিষেধ করেছিলাম না? ভয়ে ভয়ে উত্তর দিল নতুন বউ। হ্যাঁ, নিয়ম মতো
কাল রাত্রি তো পেরিয়ে গেছে কাল। তাছাড়া বিশ্বাস করো আমি মুখ দেখিনি। ন্যাকামো করো না, ন্যাকামো করো না। তুমি নিজেই বললে যে তার কোলে মাথা দিয়ে তুমি শুয়েছিলে। হ্যাঁ, শুয়েছিলাম সত্যি। তবে তবে অন্ধকারে তার মুখটা কিছুই দেখতে পাইনি। তুমি বিশ্বাস করছো না কেন আমায়? বিশ্বাস করো। বিশ্বাস অবিশ্বাসের কথা নয় বৌদি, তোমরা স্বামী স্ত্রীতে যা ইচ্ছা তাই করতে পারো, তাতে আমাদের বলবার কি অধিকার আছে বলো? অভিমানে যেন ভরে আসে নীলির কণ্ঠ। তবে মা যেটা বারবার নিষেধ করেছেন সেটা না শোনা তোমার খুব অন্যায় হয়েছে জানো তো। আর দাদা যদি সব জেনে শুনেও তোমায় নিয়ে এখানে এসে থাকে তো তার অপরাধও অমার্জনীয় বলে মনে করি। ছি 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 ছি, মার কানে যদি ঘুণাক্ষরেও এই কথাটা যায় তাহলে কি তার মনের অবস্থা হবে বলো দেখি, তুমি বুঝতে পারছো? নীলির হাত দুটো ধরে নতুন বউ বললে, ঠাকুরজি, ভাই আমার ক্ষমা করো। তোমার দাদা যদি আমায় না ডাকতো তাহলে এরকমটা কিছুতেই আমি হতে দিতাম না, বিশ্বাস করো। বলে একটু থেমে অনুনয় ভরা স্বরে আবার বললে, মার কানে এই কথাটা তুমি যদি নাই তোলো তাহলে তো তিনি জানতেই পারবেন না। তাই আমার অনুরোধ, তুমি এটা চেপে যাও ভাই, এটা চেপে যাও। বেশ, তাই হবে। কিন্তু আর কেউ উঠবার আগে তুমি ততক্ষণ ঘরে শোবে। চলো 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 চলো, এখনো ভোর হবার না, অনেক দেরি আছে। চলো 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 চলো। ঘরে গিয়ে নতুন বউ শুলো না। খাটের ধারে বসে ননদের হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলে, ঠাকুরজি, বলো। ঠাকুরজি, ভাই আমার কাছে লুকিও না। কি ব্যাপার ছাদের ওই বেদিটার ওপর? তুমি এক্ষুনি বলতে হবে, এক্ষুনি বলতে হবে। আমার বড় কৌতূহল হচ্ছে। আচ্ছা, আমি দিব্যি করছি, এই তোমার গা ছুঁয়ে, এই তোমার গা ছুঁয়ে আমি দিব্যি করছি, এই কথা আমি আর কাউকে বলবো না। আমায় বলো না। নীলি এবার আর না বলতে পারল না। ঘরের দরজাটায় খিল দিয়ে এসে আস্তে আস্তে শুরু করলো। প্রথমেই অবশ্য খানিকটা ভূমিকা করে বলল, আজকে না শুনলেই ভালো ছিল বৌদি, মিছি মিছি তোমার মনটা খারাপ হয়ে যাবে। আজ একটা শুভ দিন তোমার। বলে একটু চুপ করে থেকে সে হঠাৎ বলল, আমার বড়দার ওই বেদিটি ছিল খুব প্রিয় জানো। ওটা তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। আপিস থেকে ফিরে ওইখানে চাঁদের আলোয় শুয়ে থাকতেন অনেক রাত পর্যন্ত জানো। টবে নানা রকমের ফুল গাছ করেছিলেন, তার চারপাশে গোলাপ, বেল, জুঁই, রজনীগন্ধা ফুল ফুটে থাকতো। একদিন হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে না আমরা তো হতবাক। সুস্থ মানুষটা বাড়ি থেকে চলে গেল যেন আর ফিরলই না। কেন? কি হয়েছিল? জিজ্ঞাসা করে নতুন বউ। একটু থেমে নীলি বলে, কিছু হয়নি, আত্মহত্যা করেছিল। কি সর্বনাশ! আচ্ছা, তিনি বুঝি ওই বেদিটার ওপর মারা গিয়েছিলেন? নতুন বউ সভয়ে প্রশ্ন করে। নীলি বলে, না ভাই, তাহলেও তো খানিকটা সান্ত্বনা থাকতো। কান্না চাপা স্বরে বললে, বড়দাকে না কতদিন আমি যেন ঠাট্টা করে বলতুম, তোমার ফুলসজ্জা ওইখানে করব, শিগগির তুমি বিয়েটা করে ফেলো তো। বেল, জুঁই, গোলাপ, রজনীগন্ধা সবে ফুটতে শুরু করেছে, আর দেরি করো না দাদা। দাদা না খুব হাসতো জানো। চোখে জল ভরে এলো নীলির। আমরা জানতাম বড়দা একটি মেয়ের প্রেমে পড়েছেন, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। এবার আর চোখের জল রাখতে পারল না নীলি, কেঁদে ফেলল। বলল, বিয়ের জন্য ঠিক করে ছুটি নিয়ে এসে ঘরে নিজের পছন্দ মতো খাট বিছানা থেকে আসবাবপত্র সব কিছু কিনে কেটে ওই ওপরের ঘরে গুছিয়ে রেখে চলে গেল, আর ফিরল না। নতুন বউ বলল, কোথায় চলে গিয়েছিলেন ভাই?
এলাহাবাদে। তিনি রেল অফিসের চাকরিতে বদলি হয়ে যান। সেখানে একটি মেয়েকে না দারুণ ভালোবেসেছিলেন জানো। তাদের সঙ্গে বিয়ের কথাবার্তাও সব মৌখিক হয়েছিল জানো। মার কাছে পাকা দেখা ও বিয়ের তারিখ সব জেনে শুনে নিয়ে যখন 15 দিন ছুটির পর ওখানে ফিরে গিয়ে দাদা শুনলেন যে ইতিমধ্যে সেই মেয়েটির সঙ্গে একটি ইঞ্জিনিয়ার পাত্রের বিয়ে কেবল স্থির করেননি তার মামা মামি, পাকা দেখাও হবে তার পরের দিন। এই খবর পেয়ে বর্দার মনে এত আঘাত লাগে যে সেই মেয়েটির পাকা দেখার দিনই ভরে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। নতুন বউয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। আঁচল দিয়ে মুছতে মুছতে ফুঁপিয়ে ওঠে নতুন বউ। নেলি বলে, আরে তুমি কাঁদছো কেন? শোনো শোনো শোনো, আরে সবটা শোনো। তারপর থেকে প্রায় 5 বছর হতে চললো আমরা ওই ঘরে আর কাউকে শুতে দিই না জানো। যেমন বড়দা নিজ হাতে জিনিসপত্র সাজিয়ে দিয়েছিলেন, সাজিয়ে গিয়ে ওইভাবে রেখেছিলেন, ঠিক তেমনি আছে জানো। লখনৌর ওই বিখ্যাত কস্তুরি আতর তার ছিল খুব প্রিয় জানো তো। দাদা যখনই কারো বিয়ে থাতে নেমন্তন্ন খেতে যেতেন না, একটু আতর রুমালে ঢেলে না মুখটা রুমাল দিয়ে মুছতে মুছতে বেরিয়ে যেতেন জানো। তার সেই ব্যবহার করা আতরের শিশি তেমনি ঘরে রাখা আছে, সেই থেকে কেউ আর তাতে হাত দেয়নি জানো। এই বলে একটু থেমে আবার বলে, এদিকে তো এক কাণ্ড। আশপাশের বাড়ির লোকরা মাঝে মাঝে মাকে ডেকে বলেন জানো, ঠিক দাদার মতো ছায়ামূর্তিকে নাকি গভীর রাত্রে ওই বেদির ওপর শুয়ে থাকতে তারা দেখেছেন জানো। হ্যাঁ, তাই তুমি ভূতের কথা উচ্চারণ করতে না আমি তোমার মুখে হাত চাপা দিয়েছিলাম। হ্যাঁ সত্যি? আচ্ছা, সত্যি তারা দেখেছেন তাকে তাকে আসতে এখানে? নতুন বউ জিজ্ঞাসা করে, তোমরা তোমরা কোনোদিনও দেখোনি? আতঙ্কে যেন কেঁপে ওঠে ওর গলা। মিথ্যে বলবো না ভাই, আমরা কেউ একদিনের জন্যও দেখিনি। তবে দাদা একদিন গরমকালে ছাদে শুতে গিয়ে ভয়ে চিৎকার করে না অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জ্ঞান হতে বললে হ্যাঁ একেবারে স্পষ্ট দেখেছে সেই মূর্তি, সেই চেহারা। কিন্তু সেই একদিন, তারপর থেকে অবশ্য একলা কখনো ছাদে না রাত্রে যায় না সে। এই বলে চুপ করতেই নেলি দেখে নতুন বউয়ের মুখটা যেন অসুস্থ রোগীর মতো দেখাচ্ছে, হাতটাও থরথর করে কাঁপছে। নেলির হাতের ওপর নতুন বউয়ের হাতটা রাখা ছিল, সে তাই বলে ওঠে, ও কি বৌদি, তোমার শরীর খারাপ লাগছে নাকি? শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, ওসব আলোচনা এখন থাক থাক থাক। আমি এই জন্য বারণ করেছিলাম, এই শুভ দিনে এই অলক্ষণে কাহিনী শুনতে নেই গো, শুনতে নেই। কিছুক্ষণ পরে আবার কণ্ঠে জোর পায় নতুন বউ, বলে, কিন্তু কিন্তু ঠাকুরজি, হ্যাঁ বলো। তোমার যে কোনো বড়দাদা ছিল বা এইভাবে মারা গিয়েছেন, সে কথা তো আমরা কেউ জানতাম না। ও কথাটা আমরা জানতে দিইনি ইচ্ছে করে জানো তো। অনেক জায়গায় আমার ছোটদার বিয়ে ভেঙে গিয়েছে ওই শুনে, তাই বলিনি গো। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। তোমার ছোটদার এই বিয়েতে মত ছিল কি? নেলি বললে, ছোটদার ওইসবের বালাই নেই জানো তো। ও সেকেলে মেজাজের লোক, বলে মা নিজে যাকে দেখে ঠিক করবেন তাকেই বিয়ে করব। কথাটা আবার অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায় নতুন বউ, বলে, আচ্ছা ভাই, হ্যাঁ তোমার বড়দা যে মেয়েটিকে অত ভালোবাসতো, হ্যাঁ আগে জানতে না তোমরা? নেলি বলল, এতটা যে সত্যি জানতুম না গো, ওই এতটা যে ভালোবাসতো
সে কি সাধারণ ভালোবাসা গো। আমি একদিন দাদাকে না অন্য মেয়ে দেখার কথা বলতে গিয়ে বলেছিলাম, সে তখন কি বলল জানা, যাকে ভালোবেসেছি তারই সঙ্গে এই জীবনে ফুলশয্যা হবে। কি নিষ্ঠুর! কি বলে বুকটা চেপে ধরে নতুন বউ বিছানায় লুটিয়ে পড়ল। তারপর চোখের জল মুছতে মুছতে বলল, কেন কেন ভাই, কেন কেন আমাকে এই কথাটা শোনালে? তোমার মন যে এত নরম তা জানতুম না তো বৌদি। হ্যাঁ, কোথাকার কে একটা মেয়ে তার প্রেমের কাহিনী শুনে মানুষ এত কাঁদে নাকি গো? চুপ করো চুপ করো, এত কেঁদো না। দেখো মা কিন্তু উঠে পড়েছেন, লোকজনও সব উঠতে আরম্ভ করেছে, তুমি কেঁদো না গো বৌদি। চোখ মুছে উঠে বসলো বটে নতুন বউ, কিন্তু সারাদিন ধরে কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। ভালো করে কিছু খেলো না, নামমাত্র বসলো শুধু। কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে। কেউ রসিকতা করলে হাসে না, কোনো জবাবও দেয় না, শুধু যেন কি চিন্তা করে। ফুলশয্যা হবে রাত্রির 1:30টায়। সে সময়টা নাকি খুব ভালো, পঞ্জিকা দেখে পুরোহিত মশাই বলে দিয়েছেন। নেলি ঠাট্টা করে বৌদির গায়ে ঠেলা দিয়ে বলে, ভালোই হলো তোমাদের, এত রাত পর্যন্ত জেগে কে আর আড়ি পাতবে বলো। তার উত্তরে কিছু না বলে চুপ করে যায় নতুন বউ। এদিকে বউ ভাতের হাঙ্গামা চুকতে চুকতেই রাত্রির 12:30। কুটুম্বরা সব বিদায় নিয়ে চলে যেতে যেতেও প্রায় 1:30টাই হলো। নেলি দাদার খাট বিছানাটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে বৌদিকে নিতে এসে দেখে ঘর শূন্য, বৌদি নেই। বৌদি, বৌদি, মা, মা বৌদি কোথায় গেল? বলে সে মাকে জিজ্ঞাসা করলে, আর তিনি কণ্ঠে এক প্রকার সন্দিগ্ধ সুর টেনে বললেন, ও মা, নতুন বউ এত লোকের মধ্যে আবার কোথায় গেল? বউয়ের ঘরে যে 2-3 জন মেয়ে ছিল তারা অগাধে সেখানে ঘুমোচ্ছে। কাজেই কাকে জিজ্ঞাসা করবে? নেলির বুকের মধ্যেটা ধড়াস করে কেঁপে উঠল। এ ঘর ও ঘর দেখেই সে ছুটল ছাদের দিকে। কয়েকটা সিঁড়ি উঠেই ছাদের দরজাটা খোলা হাট করা দেখেই আপাদমস্তক তার রাগে রিরি করতে থাকলো। কি অবাধ্য বউ, এত করে সবকিছু বলে বুঝিয়ে সুঝিয়ে নিষেধ করে দিলুম, উপরে না আসতে এখনই ফুলশয্যা হবে এই শুভক্ষণে কিনা এবার ছেড়ে কথা কইব না, হোক নতুন বউ। কিন্তু ছাদে পা দিয়েই আঁতকে ওঠে নেলি। দেখে নতুন বউ এবার ছাদে নয়, একেবারে বর্দার ঘরে ঢুকে দেওয়ালে টাঙানো তার বড় ফটোটার সামনে দাঁড়িয়ে আছে, আর নিঃশব্দ তার 2 চোখে ধারা বইছে। একে বৌদি, তুমি এ ঘরে এসে একা একা কাঁদছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছে বলো তো? নাকি বাড়ির লোকেরা সব চলে গেছে বলে তোমার মন কেমন করছে? কি হলো বৌদি? কোনো জবাব না দিয়ে আরো ফুঁপিয়ে কেঁদে ওঠে নতুন বউ। তখন নরম গলায় তার পিঠে হাত রেখে নেলি বলে, তোমাকে এত করে নিষেধ করেছিলাম বৌদি এ ঘরে ঢুকতে, সেই আজকের শুভ দিনে তুমি এখানে এলে। তোমার মনে যদি কিছু হয়ে থাকে আমায় বলতে পারতে। ছি, চোখের জল আজকে ফেলতে আছে বলো, মুছে ফেলো। চলো না, তাড়াতাড়ি চলো, দেখো সবাই বসে রয়েছে ফুলশয্যা করানোর জন্য, এসো। না, আমি যাব না। সে কি, ফুলশয্যা হবে যে এখনই? ফুলশয্যা? ফুলশয্যা তো আমার হয়ে গেছে কাল। হ্যাঁ, আর হবে না। হ্যাঁ, কি বলছো তুমি আবোল তাবোল বৌদি? তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর আর তুমি আমার মাথা খারাপ করে দিয়েছো। বলে ছোট মেয়ের মতো ডুকরে কেঁদে উঠল নতুন বউ। তুমি যদি আমাকে না বলতে
আমি জানতেও পারতাম না যে তোমার তোমার বড় দাদা আত্মহত্যা করেছিলেন, যার জন্যে সেই হতভাগিনী আমি নিয়তির কি নিষ্ঠুর পরিহাসটা করছি। কি বলছো তুমি? কি বলছো? এই যে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে থাকে নেলি তার মুখের দিকে। হ্যাঁ ঠাকুরজি, বিশ্বাস করো ভাই। কি বলছো? এলাহাবাদে আমার মামাও তখন চাকরি করতেন। আচ্ছা, তার কাছে আমাকে মা পাঠিয়ে দিয়েছিলেন যাতে বিয়ের একটা কিছু ব্যবস্থা করে দেন। আচ্ছা, ছুটি ছাটার দিনে হ্যাঁ, তোমার বর্দা হ্যাঁ, তোমার বর্দা আমার মামার বাসায় তাস খেলতে আসতেন। সেখানেই আমার সঙ্গে তার আলাপ পরিচয় হয়। মামা তাকে কথা দিয়ে তারপর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। একথা সত্যি, একথা সত্যি। তিনি যখন ছুটি নিয়ে কলকাতায় এসে তার বিয়ের সব জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত, সেই সময় আমার মামার বিশ্বশ্বরের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার 30,000 টাকা মাইনে পায়। হঠাৎ এলাহাবাদের বাড়িতে বেড়াতে এসে আমায় দেখে তার খুব পছন্দ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বিয়ের দিন তার সঙ্গে স্থির করে ফেললেন আমার মামা। আচ্ছা, ওখান থেকে চলে যাবার আগেই পাকা দেখাটা সেরে যাবার জন্যে মামাই তাদের অনুরোধ করলেন। তারা রাজিও হয়ে যান। তারপর? ঠিক যেদিন আমার সকালে পাকা দেখা, সেই দিনই ভোরে আত্মহত্যা করেন। আত্মহত্যা করেন তিনি। তিনি লিখে গিয়েছিলেন একটা ছোট্ট চিঠি। আচ্ছা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ও আচ্ছা, আমার মামার নামটি তাতে লেখা ছিল বিশেষ করে। পাকা দেখার ঠিক ঠিক আগের মুহূর্তে পুলিশ সেই চিঠি নিয়ে এসে আমার মামার কাছে হাজির। তারপর? নানান রকমের জেরা। তখন মামা বলতে বাধ্য হলেন যে তিনি আসতেন যেতেন সে বাড়িতে, আচ্ছা, এবং আমার সঙ্গে তার বিয়ের কথা এমনি হয়েছিল, তবে পাকাপাকি কিছু হয়নি। তারপর পাত্রপক্ষ এইসব দেখে শুনে তখনই পাকা দেখা নাকচ করে দিয়ে স্পষ্টই বললেন যে মেয়ের জন্য একটা মানুষ আত্মহত্যা করতে পারে, তার সঙ্গে প্রেম ভালোবাসা নিশ্চয়ই ছিল। আর থাক বা না থাক, সেই দাগি মেয়েকে ঘরের বউ করতে পারবো না। এই বলে একটু থেমে আবার শুরু করলো সে। এদিকে এলাহাবাদে বাঙালি মহলে এই নিয়ে একটা বেশ ঘুঁট শুরু হয়ে গেল। আমি আর লজ্জায় কারো কাছে মুখ দেখাতে পারি না। এরপর মামা আরো 2-4টে সম্বন্ধ জোগাড় করেছিলেন বটে, তবে একে একে ভেঙে যেতে শুরু করে। তখন আবার আমাকে মার কাছে দেশে পাঠিয়ে দেন। বলেন, দেখিস ঘুণাক্ষরেও যেন এসব কথা দেশের কেউ জানতে না পারে, তাহলে আর বিয়ে হবে না। হ্যাঁ, তারপর থেকেই 4 বছর ধরে অনেক চেষ্টা করার পর মায়ের মামাতো দেওরের এক বিবাহ আপিস থেকে এই সম্বন্ধটা মাকে পাঠিয়ে দেয়। নেলি অবাক হয়ে শুনছিল। ওকে থামতে দেখে বলল, তারপর? নতুন বউ আবার ফুঁপিয়ে কেঁদে উঠল। তিনি এত ভালোবাসতেন
এত ভালোবাসতেন বলেই বোধহয় এমনি করে তার ঘরে আবার আমায় টেনে এনেছেন। ছি 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 ছি, ওসব বলতে নেই বৌদি, ওসব বলতে নেই। আজ শুভ দিনে তুমি এরম বলো না বৌদি। চোখের জল মুছতে মুছতে নতুন বউ বলল, ঠাকুরজি, হ্যাঁ বলো। একটা কথা আমি কাউকে বলিনি। কি কথা বলো? শুভ দৃষ্টির সময় তোমার দাদার চোখের দিকে তাকাতে গিয়ে আমি শিউরে উঠেছিলাম ভয়ে। কেন? তোমার দাদার মুখের বদলে হঠাৎ হঠাৎ মনে হলো যেন আমি দেখছি তোমার বড়দাকে। কি বলছো তুমি, কি বলছো বৌদি? এই দেখো আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠছে। হ্যাঁ, মালা বদল করার সময় সেই একই দৃশ্য। তোমার দাদার গলায় মালা দিতে গিয়ে দেখি, কি দেখো? হ্যাঁ, আগেই তোমার বড়দা যেন তার গলাটা সামনে বাড়িয়ে দিলেন। মালাটা ভাই তোমার দাদার গলায় না পড়ে বুকের ওপর পড়ে গেল। কি বলছো? এসব তো শুনিনি আগে। কি বলছো তুমি? শুভ দৃষ্টি হচ্ছিল চাদরের তলায়। পাড়া গায়ের আলোর তেমন জোর ছিল না, তাই অনেকেই ভাবলো একেবারে উপোস করে না খেয়ে রয়েছে বলেই হঠাৎ আমার মাথাটা ঘুরে গেছে। চোখে অন্ধকার দেখছি। মাকে সবাই এর জন্য তিরস্কার করতে লাগলো। আজকাল সবাই বিয়ের আগেই দুধ সন্দেশ খেয়ে নেয়। এসব কি কেউ আগেকার কালের মতন আছে? কিন্তু কি বলো? কিন্তু আমি জানতুম এর আসল কারণটা কোথায়। কাউকে সে কথা মুখ ফুটে বলিনি, জানতেও দিইনি। তোমার দাদা হয়তো লক্ষ্য করে থাকবেন। বলতে বলতে আবার চোখের জল মুছে নতুন বউ। তারপর ননদকে বলে, ওই যে আদরের গন্ধ বলছো, কাল যে আমার গায়ে পড়েছিল, তুমি পেয়েছিলে, সে তোমার বর্দা নিশ্চয়ই দিয়েছিল। চমকে উঠে নীলি বলে, কই সে কথা তো তুমি কাল বলনি, একদম বলনি। তুমি বললে মুখের দিকে তাকাওনি। কাল রাত্রি মুখ দেখতে আমরা বারণ করে দিয়েছিলাম বলে তুমি মুখ দেখোনি। সত্যি বলছি ভাই, হ্যাঁ বলো। বলছি। কি সত্যি? চোখে যেন তখন আমার ঘুমের ঘোর লেগেছিল। তার উপর অন্ধকার খটখট করছিল ছাদটায়। তুমি যখন সন্দেহ প্রকাশ করছিলে, হ্যাঁ, তোমার দাদা কখনো এমন কাজ করতে পারে না, তখনও এটা আমার মাথায় আসেনি। ভাবলুম তোমার দাদা যেটা গোপন করতে চায় তোমাদের কাছে, আমি সেটা ফাঁস করে দিই কেন, তাই চেপে গিয়েছিল। ও আচ্ছা, তারপর? কিন্তু আমি যেই তোমার মুখ থেকে তোমার বর্দার মৃত্যুর কাহিনী শুনলাম, তখন আর আমার সন্দেহ রইল না। সেই তাহলে ভুল সহ্য করেছে কাল আমার সঙ্গে। চুপি ওদিকে বিয়ের দিনেও শুভ দৃষ্টি, মালা বদলও সকলের আড়ালে তার সঙ্গে আমার হয়ে গেছে যে, ঠাকুরজি, হ্যাঁ, তাই যে আমার জন্য ঘর সাজিয়ে রেখেছিল, সেই আমাকে তার ঘরে নিয়ে এসেছে বলে কাঁদছি তার কাছে আর বলছি, আমায় ক্ষমা করো। আমি বিশ্বাসঘাতিনী নই। আমি গরিব দুঃখীর মেয়ে, মামার আশ্রিতা, মামার গলগ্রহ ছিল। তাই সেদিন মামার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি। এই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। বলতে বলতে বিছানার ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগলো ফুলে ফুলে নতুন বউ। নেলি এরপর কি করা উচিত ভেবে না পেয়ে দাদার কাছে নেমে গেল। তারপর তাকে ওপরে ডেকে এনে নতুন বউ যা যা বলেছে সব নিবেদন করলো। শোন, আচ্ছা দাদা,
সত্যি কি মালা বদল করার সময় মালাটা তোমার গলায় না দিয়ে বুকের ওপর ফেলে দিয়েছিল বৌদি, তুমি বলো তো? আর শুভ দৃষ্টির সময় চোখ চেয়ে শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলেছিল, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ রে, যা শুনেছি সবই সত্যি। কি বলছো কি দাদা? কি হবে দাদা? তুমি বুঝতে পারছো? বৌদি বলছে তার অশরীরী আত্মা যখন রয়েছে এখানে, তোমরা দেখেছো, তখন তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে এইসব বলছে বৌদি। এখন বিধবা যেমন স্বামীর ঘর করে, আমি তেমনি ভাবে এই ঘরে থাকবো, তোমরা যদি তাড়িয়ে না দাও। বৌদি এসব কথা বলছে, সে কি করে সম্ভব দাদা? আর লোকজনের কাছেই বা আমরা কি কৈফিয়ত দেবো দাদা? তুমি বলো, তুমি নিজেও কি একটু বোঝাতে চেষ্টা করো দাদা। দেখো যদি মত বদলাতে পারো দাদা, তুমি চেষ্টা করো। দাদাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নেলি বলল, বুঝতে ধরেনি তো বৌদিকে? নইলে এমন অসম্ভব কথা কেউ কখনো শুনেছে বলো? বলে কাল রাত্রে আমার ভুল সজ্জা হয়ে গেছে, হ্যাঁ, আতরের গন্ধ দিয়ে সে কথা জানিয়ে দিয়ে গেছে নাকি সে, মানে বড় দাদা। এ কি পাগলামি ছাড়া আর কিছু? বলো তো দাদা তুমি। না রে, না রে নেলি, এ সত্যি। সত্যি? অতৃপ্ত কামনা নিয়ে যারা মরে তারা এইভাবে আসে কি বলছো? আবার তাদের কামনা চরিতার্থ করতে। কি বলছো কি দাদা তুমি? হ্যাঁ রে, যা বলছি সত্যি। আচ্ছা, তোকে আমি ওই ন্যাশনাল লাইব্রেরি থেকে সে বইটা এনে আমি পড়াবো খন, কেমন? কি কি বই? একেবারে নাম ধাম বিবরণ এসব কিছু দেওয়া আছে। আচ্ছা, তুই পড়লে আশ্চর্য হয়ে যাবি। কি বই? একেবারে হুবহু জ্যান্ত মানুষের মতো তারা আসে যায়, কি বলছো? খায় দায় শোয়, হ্যাঁ, এমনকি মশারি তুলে বিছানা থেকে বেরিয়েও আসে। কি বলছো তুমি? নেলির গলা কেঁপে ওঠে, বলে, ওই আতর বৌদির গায়ে কেমন করে গেল বলো তো? কেমন করে এলো? ওই গন্ধ আমি পেয়েছি, তুমি জানো? ওকে ডেকে এনে ছাদে ওই বেদির ওপর ওর কোলে মাথা দিয়ে শুয়েছিল, জানো? যা বলছে, তাহলে সবই কি সত্যি দাদা? তুমি বিশ্বাস করো সব সত্যি? হ্যাঁ রে, সব সত্যি, সব সত্যি।